বাইনারি ট্রেডিং নামটা শুনলেই কেমন যেন একটা উত্তেজনা কাজ করে, তাই না? মনে হয় বাহ, দ্রুত টাকা বানানোর একটা সহজ রাস্তা। কিন্তু আসলে কি ব্যাপারটা এতটা সোজা, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? চলুন, আজকের এই আলোচনায় আমরা বাইনারি ট্রেডিংয়ের একদম ভেতর পর্যন্ত যাব। দেখব এটা কি, কিভাবে কাজ করে, আর নতুনদের জন্য কি কি বিষয় মাথায় রাখা দরকার। তো প্রশ্নটা কিন্তু একদম সোজাসাপটা। বাইনারি ট্রেডিং কি আসলেই চটজলদি বড়লোক হওয়ার কোনো শর্টকাট, নাকি এটা স্রেফ একটা ঝুঁকিপূর্ণ বাজি? একদিকে যেমন বিশাল লাভের আশা, অন্যদিকে কিন্তু এক মুহূর্তে সব হারানোর ভয়ও আছে। চলুন তো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে বাইনারি ট্রেডিং এটা আসলে জিনিসটা কি? এর বেসিক আইডিয়াটা কিন্তু ভীষণ সোজা, এতটাই সোজা যে শুনলে অবাক হতে হয়। চলুন জেনে নেওয়া যাক। যদি একদম সহজ করে বলি, বাইনারি ট্রেডিং হচ্ছে এক কথায় একটা অনুমানের খেলা। এখানে কাজটা হলো শুধু একটা জিনিস প্রেডিক্ট করা। কোনো একটা অ্যাসেটের দাম, ধরুন সোনা বা কোনো কোম্পানির শেয়ারের দাম, একটা নির্দিষ্ট সময় পরে ওপরে যাবে নাকি নিচে নামবে, ব্যাস। এর মধ্যে আর কোনো রকেট সায়েন্স নেই। তো এই যে বললাম অনুমানের খেলা, এই অনুমানটা কিভাবে করতে হয়? এর মূল ভিত্তিটাই হলো মাত্র দুটো অপশন। কি সেই দুটো অপশন? চলুন দেখে নিই। ব্যাপারটা আসলেই খুব সহজ। যদি মনে হয় দাম বাড়বে, তাহলে ট্রেডটা হবে ইউপি বা কল ট্রেড। আর যদি মনে হয় দাম কমবে, তাহলে বেছে নিতে হবে ডাউন বা পুট অপশন। মানে পুরো খেলাটাই হচ্ছে এই হ্যাঁ আর না এর মধ্যে। সিম্পল। ওকে, তাহলে আমরা অনুমান বা প্রেডিকশনটা তো বুঝলাম, কিন্তু একটা ট্রেড তো শুধু প্রেডিকশন দিয়ে হয় না। এর সাথে আরও দুটো খুব জরুরি জিনিস জুড়ে আছে। একটা হলো ফিক্সড টাইম আর অন্যটা হলো ফিক্সড প্রফিট। চলুন দেখি এই পুরো প্যাকেজটা কিভাবে কাজ করে। বাইনারি ট্রেডিংয়ের প্রত্যেকটা ট্রেডের একটা নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন থাকে। এটাকে বলা হয় এক্সপায়ারেশন টাইম। যেমন এই সময়টা হতে পারে মাত্র 1 মিনিট কিংবা 5 মিনিট বা 15 মিনিট। যে প্রেডিকশনটা করা হচ্ছে সেটাকে এই সময়ের মধ্যেই সঠিক প্রমাণ হতে হবে। আর যদি প্রেডিকশনটা মিলে যায়, তাহলে কি হবে? এখানেই তো বাইনারি ট্রেডিংয়ের আসল মজাটা। একটা মাত্র সঠিক ট্রেডেই কিন্তু ইনভেস্টমেন্টের উপর 70 থেকে 90% পর্যন্ত লাভ করা সম্ভব। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, প্রেডিকশন ভুল মানেই কিন্তু পুরো ইনভেস্টমেন্টটাই শেষ। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরা যাক $10 ইনভেস্ট করে প্রেডিক্ট করা হলো যে একটা অ্যাসেটের দাম আগামী 1 মিনিটে বাড়বে। এখন যদি 1 মিনিট পর দামটা সত্যি বেড়ে যায়, তাহলে ওই $10 সাথে লাভ হিসেবে আরও প্রায় $7 থেকে $9 যোগ হয়ে ফেরত আসবে। তো এই ধরনের ট্রেডিং করার জন্য কোটেক্স, পকেট অপশন বা অলিম্প ট্রেডের মতো বেশ কিছু পপুলার প্ল্যাটফর্ম আছে। কিন্তু এখানে সবচেয়ে জরুরি যে টিপসটা, সেটা হলো শুরুতেই হুট করে নিজের টাকা ঢেলে দেওয়া যাবে না। প্রথমে একটা ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত। এতে একদম নিজের টাকা হারানোর ঝুঁকি ছাড়াই পুরো ব্যাপারটা শেখা যায়, প্র্যাকটিস করা যায়। এতক্ষণ তো লাভের কথা, সম্ভাবনার কথা অনেক কিছু বলা হলো, কিন্তু এবার একটু কঠিন বাস্তবতার দিকে আসা যাক। কারণ নতুন ট্রেডাররা প্রায়ই এমন কিছু বড় ভুল করে বসেন যেগুলোর জন্য তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই 3টা ভুলকে নতুনদের জন্য এক একটা ফাঁদ বলা যেতে পারে। প্রথমটা হলো ওভার ট্রেডিং, মানে কোনো ঠিকঠাক কারণ বা প্ল্যান ছাড়াই একের পর এক ট্রেড করে যাওয়া। 2 নম্বর হলো ইমোশনাল ট্রেডিং, যখন ভয় বা লোভের মতো আবেগগুলো ডিসিশন নিতে শুরু করে। আর সবচেয়ে মারাত্মক ভুল কোনটা জানেন? সেটা হলো মানি ম্যানেজমেন্ট না থাকা, মানে একটাই ট্রেডে নিজের ক্যাপিটালের একটা বড় অংশকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। বেশিরভাগ নতুন ট্রেডার কিন্তু এই ভুলগুলোর কারণেই ধরা খায়। তাহলে প্রশ্ন হলো, এই ভুলগুলো এড়িয়ে কিভাবে সফল হওয়া যায়? এর উত্তরটা লুকিয়ে আছে মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তনে। ট্রেডিংকে জুয়া বা গ্যাম্বলিং হিসেবে দেখলে চলবে না, এটাকে দেখতে হবে একটা স্কিল বা দক্ষতা হিসেবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ট্রেডিং কিন্তু কোনো ভাগ্য পরীক্ষার ব্যাপার না, এটা একটা দক্ষতা যা সময় দিয়ে ধৈর্য ধরে শিখতে হয়। যারা প্রফেশনাল ট্রেডার, তারা কিন্তু আন্দাজে চলেন না, তারা চলেন একটা টেস্টেড স্ট্র্যাটেজি বা কৌশলের উপর ভর করে।
আর এই দক্ষতাটা তৈরি হয় মূলত 3টা পিলারের ওপর দাঁড়িয়ে। প্রথমটা হলো রিস্ক ম্যানেজমেন্ট, মানে এমন একটা প্ল্যান যেটা নিজের পুঁজিকে সুরক্ষিত রাখবে। দ্বিতীয়টা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা, যেটা লসের সময়ও নিজের স্ট্র্যাটেজিকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। আর 3 নম্বর হলো একটা পরীক্ষিত ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা অনুমানের ওপর নয় বরং ডেটা আর অ্যানালিসিসের ওপর ভিত্তি করে তৈরি। তাহলে একেবারে শেষে এসে প্রশ্নটা কিন্তু সেখানেই দাঁড়াচ্ছে, বাইনারি ট্রেডিং কি আসলেই একটা ক্যালকুলেটেড স্কিল, নাকি এটা স্রেফ একটা কয়েন টসের মতো 50-50 চান্সের খেলা? এর উত্তরটা হয়তো নির্ভর করে ট্রেডারের অ্যাপ্রোচ, তার প্রস্তুতি আর ডিসিপ্লিনের ওপর। কোন পথে এগোনো হবে সেই সিদ্ধান্তটা কিন্তু দিন শেষে যার যার নিজের। বাইনারি ট্রেডিং এই নামটা শুনলেই কেমন যেন চটজলদি লাভের একটা ব্যাপার মাথায় চলে আসে, তাই না? কিন্তু এই যে এত আকর্ষণ, এর পেছনের আসল সত্যিটা কি? তো চলুন আজকের এই আলোচনায় আমরা এর ভেতরটা একটু খতিয়ে দেখি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি আসলেই খুব সহজে টাকা বানানোর কোনো রাস্তা, নাকি পুরোটাই একটা ঝুঁকিপূর্ণ বাজি? চলুন এই হাইপের পেছনের বাস্তবতাটা কি সেটা খুঁজে বের করা যাক। ওকে, তো সবার আগে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই বাইনারি ট্রেডিং জিনিসটা আসলে কি? এর মূল ধারণাটা কিন্তু শুনলে অবাক হবেন, খুবই সহজ। মানে খুব সহজ করে বললে এটা এমন একটা ট্রেডিং সিস্টেম যেখানে আপনাকে শুধু একটাই অনুমান করতে হয়, আর সেটা হলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অ্যাসেটের দাম বাড়বে নাকি কমবে, ব্যাস। পুরো খেলাটা, বুঝলেন, শুধু একটাই সিদ্ধান্তের ওপর, দাম কি ওপরে যাবে নাকি নিচে আসবে। এর বাইরে আর কিচ্ছু নেই, শুধু এই একটা পছন্দ। ব্যাপারটা খুবই সোজা। যদি আপনার মনে হয় দাম বাড়বে, তাহলে আপনি একটা আপ ট্রেড নেবেন, আর যদি মনে হয় দাম কমে যাবে, তাহলে নেবেন একটা ডাউন ট্রেড। এর চেয়ে সহজ আর কি হতে পারে, তাই না? আচ্ছা, শুধু ওপরে বা নিচে বললেই তো হবে না। প্রত্যেকটা ট্রেডের আরও দুটো খুব জরুরি দিক আছে। একটা হলো সময়, আর একটা হলো লাভ। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। দেখুন, অন্য অনেক ট্রেডিংয়ের সাথে এর মূল পার্থক্যটা এখানে প্রত্যেকটা ট্রেডের একটা নির্দিষ্ট সময়সীমা বা এক্সপাইরেশন টাইম থাকে। ধরুন 1 মিনিট, 5 মিনিট বা 15 মিনিট। সময় শেষ, খেলারও শেষ। তখনই আপনি জানবেন জিতলেন না হারলেন। আর এইখানেই হচ্ছে আসল আকর্ষণটা। ভাবুন একবার, একটা মাত্র সঠিক অনুমান, আর তার বিনিময়ে লাভ হতে পারে 70 থেকে 90% পর্যন্ত। এই বিশাল লাভের লোভেই কিন্তু বেশিরভাগ মানুষ এদিকে ছুটে আসে। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন কেউ $10 লাগালো আর অনুমান করল যে আগামী 1 মিনিটে দামটা বাড়বে। এখন যদি তার অনুমানটা একদম ঠিক হয়, তাহলে সে প্রায় $8 মতো লাভ করে ফেলবে, মানে 70-90% হিসেবে আর কি। কিন্তু দাঁড়ান, এই লাভের অঙ্কটা দেখে এখনই ঝাঁপিয়ে পড়ার আগে ঝুঁকির দিকটাও তো দেখতে হবে, তাই না? সত্যিটা হলো, নতুন ট্রেডাররা এমন কিছু মারাত্মক ভুল করে বসেন যা তাদের অনেক বড় ক্ষতি করে দেয়। সবচেয়ে বড় 3টে ভুল, বা বলা যায় 3টে ফাঁদ হল: 1. অতিরিক্ত ট্রেড করা, মানে ওভার ট্রেডিং। 2. আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া। আর 3. মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক না করা। আর এই ভুলগুলোর কারণেই কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডার টাকা হারান। আর এখানেই আসে সবচেয়ে জরুরি কথাটা। এই লাইনটা খুব ভালো করে মনে রাখতে হবে। ট্রেডিং একটা দক্ষতা, কোনো জুয়া খেলা নয়। এই মানসিকতাটা থাকলেই কিন্তু পুরো খেলাটা ঘুরে যেতে পারে। তাহলে প্রশ্ন হল, এটাকে জুয়া না ভেবে একটা দক্ষতা হিসাবে দেখবেন কিভাবে? এর জন্য দরকার একটা প্রফেশনাল মাইন্ডসেট আর একটা গোছানো অ্যাপ্রোচ। যে 3টে ভুলের কথা আমরা বললাম, ঠিক তার উল্টো দিকেই আছে সফল হওয়ার 3টে মূল স্তম্ভ। 1. সঠিক রিস্ক ম্যানেজমেন্ট। 2. ডিসিপ্লিন বা শৃঙ্খলা। আর 3. একটা পরীক্ষিত স্ট্র্যাটেজি। এই 3টে একসাথে না থাকলে সফল হওয়া প্রায় অসম্ভব। তো যারা শুরু করতে চান, তাদের জন্য সবচেয়ে নিরাপদ রাস্তাটা কি? দেখুন, প্রায় সব ভালো প্ল্যাটফর্ম যেমন কোয়েটেক্স, পকেট অপশন বা ওলিম্প ট্রেড একটা ডেমো অ্যাকাউন্ট অফার করে। মানে এখানে কোনো আসল টাকা লাগানোর ঝুঁকি ছাড়াই ভার্চুয়াল টাকা দিয়ে পুরো ব্যাপারটা প্র্যাকটিস করা যায়। নতুনদের জন্য এটা কিন্তু দারুণ একটা সুযোগ। তাহলে দিনের শেষে প্রশ্নটা কি দাঁড়ালো? বাইনারি ট্রেডিং কি আসলেই হিসেব কষে করা একটা দক্ষতার খেলা, নাকি নিছকই একটা কয়েন টসের মতো ভাগ্য পরীক্ষা? সত্যি বলতে এর উত্তরটা পুরোপুরি নির্ভর করে যে ট্রেড করছে তার মানসিকতা আর পদ্ধতির ওপর। অনলাইনে আজকাল প্রায়শই এমন কিছু ভিডিও বা বিজ্ঞাপন চোখে পড়ে যেখানে স্ক্রিনের ওপর গাঢ় ব্যাকগ্রাউন্ড থাকে আর তার ওপর নিয়ন রঙের সবুজ এবং লাল দাগগুলো খুব দ্রুত ওঠানামা করে।
দৃশ্যগুলো দেখতে বেশ আকর্ষণীয়, অনেকটা হাইটেক কোনো সাইবার সিকিউরিটি কন্ট্রোল রুমের মতো মনে হয়। একদম। আর ওই ভিডিওগুলোতে কিন্তু একটা ভয়েস ওভার বা টেক্সটে দাবি করা হয় যে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই স্মার্টফোনে বসে বেশ বড় অঙ্কের প্রফিট বা লাভ করা সম্ভব। আজকের এই গভীর আলোচনায় যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আজকে আমরা মূলত এই বাইনারি ট্রেডিংয়ের ওপর তৈরি করা একটি ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট গাইড নিয়ে আলোচনা করব। আমাদের সোর্স ম্যাটেরিয়ালটা আসলে নতুন ট্রেডারদের উদ্দেশ্যে লেখা একটি প্রফেশনাল এডুকেশনাল ভিডিওর স্ক্রিপ্ট। ঠিক, এই স্ক্রিপ্টটিতে বাইনারি ট্রেডিংয়ের প্রাথমিক মেকানিজম, কিছু জনপ্রিয় প্ল্যাটফর্মের কার্যপ্রণালী আর এই জগতের ভেতরের সতর্কবার্তাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্য হলো এই যে বাইনারি ট্রেডিং, এটা আসলে কি, কেন এটি এত জনপ্রিয়, আর এর পেছনের মেকানিজমটা কিভাবে কাজ করে সেটা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা। মানে নতুনদের জন্য এর আসল সত্যটা কি সেটা বের করা। হ্যাঁ, কারণ ওই যে শুরুতে আপনি নিয়ন রঙের গ্রাফগুলোর কথা বললেন না, ওই গাঢ় ব্যাকগ্রাউন্ড আর উজ্জ্বল গ্রাফগুলো কিন্তু কোনো র্যান্ডম ডিজাইন নয়। তাই নাকি? মানে এর পেছনেও কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই এর পেছনে একটা সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক কারণ আছে। প্রফেশনাল এবং হাইটেক লুক দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মনে এই ধারণাটা তৈরি করা হয় যে তারা যেন কোনো জটিল এবং অত্যন্ত লাভজনক আর্থিক ব্যবস্থার অংশ হতে যাচ্ছে। ওহো, আচ্ছা। এই সোর্স মেটেরিয়ালটি বিশ্লেষণ করাটা তাই বেশ ইন্টারেস্টিং, কারণ এটি আমাদের সুযোগ করে দিচ্ছে এই নিয়ন আলোর পেছনের আসল কলকবজাগুলো খুলে দেখার। স্ক্রিপ্টের শুরুতেই বলা হয়েছে যে অনেকেই এই গ্রাফগুলো দেখে মনে করেন এখানে খুব দ্রুত লাভ করা যায়, কিন্তু সবার আগে তো বুঝতে হবে কাজটা আসলে কিভাবে হয়, তাই না? একদম ঠিক বলেছেন। আমাদের সোর্স বলছে বাইনারি ট্রেডিং হলো মূলত একটি সাধারণ প্রেডিকশন, মানে অনুমান ভিত্তিক ট্রেডিং সিস্টেম। মানে এখানে যিনি ট্রেড করছেন তাকে শুধু অনুমান করতে হয় যে কোনো একটি নির্দিষ্ট সম্পদের দাম ওপরে যাবে নাকি নিচে যাবে। হ্যাঁ, ঠিক তাই। আর ট্রেডারের সামনে অপশন বা বাটন থাকছে মাত্র দুটো, একটি হলো আপ বা উপরে আর অন্যটি ডাউন বা নিচে। আচ্ছা, আর ওই যে নিয়ন রঙের সবুজ আর লাল দাগগুলোর কথা আমরা বলছিলাম, সেগুলোকে স্ক্রিপ্টে কি বলা হচ্ছে? ওগুলোকে বলা হয় ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক চার্ট হলো মার্কেটের প্রাইস মুভমেন্ট বা দামের গতিবিধি বোঝার একটি ভিজুয়াল মাধ্যম। একটি ক্যান্ডেলস্টিক মূলত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দামের চারটে অবস্থার তথ্য দেয়। চারটে অবস্থা মানে কি কি? ধরুন, ওই নির্দিষ্ট সময়ে দাম কততে শুরু হলো বা ওপেন হলো, সর্বোচ্চ কত ওপরে উঠল, সর্বনিম্ন কত নিচে নামল এবং শেষ পর্যন্ত কততে গিয়ে বন্ধ হলো বা ক্লোজ হলো। ও, বুঝতে পেরেছি। মানে যখন দাম শুরুর চেয়ে ওপরে গিয়ে বন্ধ হয় তখন ক্যান্ডেলটি সবুজ রঙের হয়। একদম তাই। আর যখন শুরুর দামের চেয়ে নিচে গিয়ে বন্ধ হয় তখন সেটি লাল রঙের হয়ে যায়। মানে একটি মাত্র সবুজ বা লাল ব্লক দেখেই একজন ট্রেডার বুঝতে পারেন যে ওই নির্দিষ্ট সময়ে ক্রেতাদের জোর বেশি ছিল নাকি বিক্রেতাদের। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম খটকা? ধরুন, আমরা কয়েন টস করে হেড বা টেইল অনুমান করছি। সেখানেও ঠিক দুটো অপশন থাকে। এখানেও তো ঠিক একই কাজ হচ্ছে, দাম ওপরে যাবে নাকি নিচে যাবে তা অনুমান করা। বাটনও মাত্র দুটো। তো প্রথাগত ট্রেডিংয়ে তো একজন মানুষ কোনো কোম্পানির শেয়ার বা কোনো সম্পদ কেনেন, সেটা নিজের কাছে রাখেন, তারপর দাম বাড়লে বিক্রি করেন। এখানে তো কেউ কোনো কিছু কিনছেনই না। তাহলে একে ট্রেডিং কেন বলা হচ্ছে? এটা তো অনেকটা শুধু কয়েন টস করার মতো, শুধু পার্থক্য হলো এখানে সামনে একটা জটিল চার্ট থাকে। পয়েন্টটা খুব সুন্দর ধরেছেন। বাইনারি ট্রেডিংয়ে সরাসরি কোনো কোম্পানির শেয়ার বা সম্পদ কেনা হয় না ঠিকই, কিন্তু এখানে সেই সম্পদের প্রাইস মুভমেন্ট বা দামের গতিবিধির উপর একটি চুক্তি বা কন্ট্রাক্ট করা হয়। ফাইন্যান্সের ভাষায় একে বলা যায় এক ধরনের ডেরিভেটিভ। ডেরিভেটিভ মানে মূল সম্পদের দামের ওপর ভিত্তি করেই এই ট্রেডটি পরিচালিত হচ্ছে। ঠিক তাই। প্রথাগত ট্রেডিংয়ে ভাবতে হয় কখন একটি শেয়ার কিনবেন, সেটি কতক্ষণ নিজের পোর্টফোলিওতে ধরে রাখবেন এবং ঠিক কোন দামে গেলে বিক্রি করবেন। সেখানে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ভর করে শেয়ারের দাম কতটুকু বাড়ল বা কমল তার ওপর। আচ্ছা। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে
এইসব হিসাব বাদ দিয়ে শুধু ডিরেকশন বা দিকের উপর ফোকাস করা হয়েছে। দাম 1 পয়সা উপরে গেল নাকি 10 টাকা উপরে গেল সেটা এখানে একেবারেই বিবেচ্য নয়। বিবেচ্য হল দামটা শুধু উপরে গেল কি না। তার মানে এই বিষয়টা পুরো প্রক্রিয়াটাকে একদম সাধারণ একটি সিদ্ধান্তের জায়গায় নিয়ে আসে। এখন এই আপ বা ডাউন বাটন চাপার পর আসলে কি ঘটে? এই জায়গাটাতে সোর্স মেটেরিয়ালে একটি খুব গুরুত্বপূর্ণ মেকানিজমের কথা বলা হয়েছে, ফিক্স টাইম বা নির্দিষ্ট সময়। বাইনারি ট্রেডিংয়ে প্রতিটি ট্রেডের একটি নির্দিষ্ট সময় বা এক্সপায়ারি থাকে। ফিক্সড টাইম, সেটা কতক্ষণের হয় সাধারণত? এটি হতে পারে 1 মিনিট, 5 মিনিট বা ধরুন 15 মিনিট। বাটন ছাপার সাথে সাথেই একটি টাইমার শুরু হয়ে যায়। আর এই নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধতাই পুরো সিস্টেমের সবচেয়ে বড় চালিকা শক্তি। মানে প্রথাগত ট্রেডিংয়ে যেমন একজন বিনিয়োগকারী একটি শেয়ার কিনে কয়েক মাস বা বছর অপেক্ষা করতে পারেন, মার্কেট নিচে নেমে গেলেও দাম আবার ফিরে আসার জন্য সময় নেওয়ার সুযোগ থাকে, এখানে তো সেই সুযোগটা নেই, তাই না? একদমই নেই। এখানে সময় শেষ হওয়ার সাথে সাথেই ফলাফল স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়ে যায়। ঘড়ির কাঁটা যখন শূন্যে পৌঁছাবে ঠিক সেই মুহূর্তে দামটিই চূড়ান্ত। এরপর মার্কেট আপনার অনুমানের দিকে গেলেও আর কোনো লাভ নেই। ও মাই গড, এটি তো অনেকটা একটি টাইম বোমার মতো কাজ করে। ঘড়ির কাঁটা টিকটিক করছে আর মাত্র 1 মিনিটের মধ্যে আপনার ভাগ্য নির্ধারিত হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ফলাফল চোখের সামনে চলে আসছে। সোর্স অনুযায়ী প্রফিটের পরিমাণটা কেমন হয় এখানে? যদি প্রেডিকশন সঠিক হয় তবে 70% থেকে 90% পর্যন্ত প্রফিট পাওয়া যায়। স্ক্রিপ্টে দেওয়া উদাহরণটা যদি দেখি, ধরুন কেউ $10 দিয়ে একটি ট্রেড শুরু করলেন এবং প্রেডিক্ট করলেন যে পরবর্তী 1 মিনিটে দাম ওপরে যাবে। আচ্ছা, যদি 1 মিনিট পর দাম সত্যিই ওপরে থাকে তবে তিনি তার মূল $10 তো ফেরত পাবেনই, সাথে আরও প্রায় $7 থেকে $9 প্রফিট পাবেন। অর্থাৎ মাত্র 1 মিনিটে প্রায় 90% রিটার্ন। বাপরে, মাত্র 1 মিনিটে এত রিটার্ন! এই রিটার্নে হারটাই তো মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে মনে হয়। ঠিক বলেছেন, কিন্তু এই পার্সেন্টাজের ভেতরে একটা খুব সূক্ষ্ম গাণিতিক অসামঞ্জস্য বা ম্যাথমেটিক্যাল এসিমেট্রি লুকিয়ে আছে, যা বোঝাটা অত্যন্ত জরুরি। একে ফাইন্যান্সের ভাষায় হাউজ এজ বলা যেতে পারে। হাউস এজ মানে ক্যাসিনোতে যেমন থাকে, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, একটু হিসাব করে দেখা যাক। যখন প্রেডিকশন সঠিক হয় তখন প্রফিট হচ্ছে 80 বা 90%, কিন্তু যখন প্রেডিকশন ভুল হয় তখন কিন্তু লস বা ক্ষতি হয় পুরো 100%। মানে ওই ট্রেডে লাগানো সম্পূর্ণ $10ই গায়েব হয়ে যায়। তার মানে ঝুঁকি এবং লাভের অনুপাতটা সমান নয়। আমি যদি $10 ঝুঁকি নিয়ে জিতি, আমি পাচ্ছি $8, কিন্তু যদি হারি, আমি হারাচ্ছি পুরো $10। একদম ঠিক। এই গাণিতিক মডেলটার কারণেই যদি কোনো ট্রেডার র্যান্ডমভাবে বাটন চাপেন, অনেকটা কয়েন টস করার মতো, তাহলে দীর্ঘমেয়াদে তার মূলধন শূন্য হয়ে যেতে বাধ্য। আচ্ছা, মানে একটা গাণিতিক হিসাব যদি ধরুন একজন ট্রেডার 10টি ট্রেড করলেন, 5টিতে তিনি জিতলেন এবং 5টিতে হারলেন। তার উইন রেট 50%। হ্যাঁ, এবার হিসাবটা করুন। প্রতি ট্রেডে তিনি $10 লাগিয়েছিলেন এবং প্রফিট ছিল 80%। যে 5টিতে তিনি জিতলেন সেখান থেকে তার প্রফিট হল $40। কিন্তু যে 5টিতে তিনি হারলেন সেখানে তার লস হল $50। অর্থাৎ 50% বার সঠিক হয়েও দিন শেষে তিনি $10 লসে আছেন। ঠিক ধরেছেন। এই সিস্টেমে শুধুমাত্র ব্রেক ইভেন বা সমান সমান অবস্থায় থাকতে হলেও একজন ট্রেডারকে 50%-এর চেয়ে অনেক বেশিবার সঠিক হতে হবে। এই গাণিতিক বাস্তবতাটা কিন্তু স্ক্রিনের ওই দ্রুত প্রফিটের অ্যানিমেশনের আড়ালে অনেকটাই ঢাকা পড়ে যায়। পদ্ধতিটি যেহেতু এতই সহজ ও দ্রুতগতির, তাহলে প্রশ্ন আসে, মানুষ কোথায় গিয়ে এই ট্রেডগুলো করে? প্ল্যাটফর্মগুলো কেমন হয়? সোর্স মেটেরিয়ালে কিছু জনপ্রিয় প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে, যেমন কোটেক্স, পকেট অপশন এবং অলিম্প ট্রেড। এই প্ল্যাটফর্মগুলোর ইউজার ইন্টারফেস বা ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যাতে যে কোনো মানুষ খুব সহজেই কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এখানে যুক্ত হতে পারেন। কিন্তু প্রথাগত ব্রোকারেজ অ্যাকাউন্টগুলোতে তো অনেক ধরনের আইনি কাগজপত্র, ফর্ম পূরণ এবং জটিল ইন্টারফেস থাকে, তাই না? হ্যাঁ, থাকে, কিন্তু এই বাইনারি প্ল্যাটফর্মগুলোর ডিজাইন অনেকটা আধুনিক মোবাইল গেমের মতো। স্ক্রিনে বড় বড় করে আপ এবং ডাউন বাটন থাকে। ডিপোজিট করার প্রক্রিয়াও খুব সহজ করা হয়। এই ঘর্ষণহীন বা ফ্রিকশনলেস ডিজাইনের মূল উদ্দেশ্যই হল ব্যবহারকারীকে খুব দ্রুত মূল কার্যক্রমে ঢুকিয়ে দেওয়া। আচ্ছা,
তো নতুন ট্রেডারদের জন্য এই সোর্স মেটেরিয়াল কি সরাসরি আসল টাকা দিয়ে ট্রেড করতে বলছে? না, একদমই না। আমাদের সোর্স এখানে একটি সতর্কতামূলক পদক্ষেপের কথা বলছে। তারা নতুনদের জন্য সরাসরি আসল টাকা ব্যবহারের বদলে ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করার পরামর্শ দিচ্ছে। ডেমো অ্যাকাউন্ট, তার মানে সেখানে ট্রেডিংয়ের পরিবেশটা একদম আসল মার্কেটের মতোই থাকে? একদম। ক্যান্ডেলস্টিকগুলো একইভাবে ওঠানামা করে, শুধু ট্রেড করার জন্য যে মূলধনটা দেওয়া হয় সেটি ভার্চুয়াল বা নকল টাকা। ও আচ্ছা, এতে করে কোনো আর্থিক ঝুঁকি ছাড়াই প্ল্যাটফর্মের বাটনগুলো কিভাবে কাজ করে, মার্কেট কিভাবে মুভ করে তা শেখা যায়। কিন্তু ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করলেই কি সব ঝুঁকি শেষ? মোটেও না। এই ডেমো অ্যাকাউন্ট থেকে যখন কেউ আসল টাকায় ট্রেড করতে যায়, তখনই নাকি সবচেয়ে বড় বিপদটা শুরু হয়। স্ক্রিপ্টে এই অংশটিকে একটি ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঞ্জার জোন মানে কি ধরনের বিপদের কথা বলছে তারা? এখানে নতুন ট্রেডারদের কিছু মারাত্মক ভুলের কথা বলা হয়েছে, যেমন ওভার ট্রেডিং, ইমোশনাল ট্রেডিং এবং ভুল মানি ম্যানেজমেন্ট। স্ক্রিপ্টের ভিজুয়াল অংশে এখানে লাল রঙের ওয়ার্নিং আইকনের কথা বলা হয়েছে, যা সরাসরি বিপদের সংকেত দেয়। আচ্ছা, ভার্চুয়াল টাকা আর নিজের পকেটের আসল টাকার মধ্যে যে মনস্তাত্ত্বিক পার্থক্য, সেটাই মূলত এই বিপদের কারণ। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, একটু পুশব্যাক দিতে চাই। হ্যাঁ, বলুন না। আমরা দেখলাম যে পুরো সিস্টেমটি কেবল আপ বা ডাউন বাটন চাপার ওপর নির্ভরশীল। এখানে সময়ও আগে থেকে নির্দিষ্ট, মাত্র 1 মিনিট। আপনি বাটন চাপলেন, 1 মিনিট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেন, ফলাফল পেলেন। হ্যাঁ, তো এখানে ইমোশনাল ট্রেডিং কিভাবে আসে? আবেগ বা ইমোশন এখানে কিভাবে কাজ করতে পারে? এখানে তো শেয়ার বাজারের মতো ঘন্টার পর ঘন্টা বসে থেকে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগই নেই। খুব লজিক্যাল একটা প্রশ্ন। আপাত দৃষ্টিতে এটিকে খুব মেকানিক্যাল মনে হলেও মানুষের মস্তিষ্কের ডোপামিন রিলিজের মেকানিজমটা এখানে খুব ভয়াবহভাবে কাজ করে। ডোপামিন রিলিজ মানে ওই যে রিওয়ার্ড সিস্টেমটা? ঠিক তাই। যখন একজন মানুষ মাত্র 60 সেকেন্ডের মধ্যে তার কষ্টার্জিত $10 বা $20 হারান, তখন তার মস্তিষ্কে একটি তাৎক্ষণিক প্যানিক বা হতাশা তৈরি হয়। সেই ক্ষতিটা মেনে নেওয়ার মতো সময় তার মস্তিষ্ক পায় না। ও, ফলে তাৎক্ষণিকভাবে সেই টাকাটা পুনরুদ্ধার করার জন্য একটি তীব্র আবেগের সৃষ্টি হয়, যাকে ট্রেডিংয়ের ভাষায় রিভেঞ্জ ট্রেডিং বলা হয়। আচ্ছা, তার মানে ওই মুহূর্তের জেদ বা তাড়না দেখেই সে কোনো বিচার বিশ্লেষণ বা চার্ট না দেখেই পরপর আরও কয়েকটি ট্রেড বসিয়ে দেয়? একদম। শুধু তাই নয়, এই দ্রুতগতির ফিডব্যাক লুপ মানুষের লজিক্যাল চিন্তাভাবনাকে পুরোপুরি শাটডাউন করে দেয়। অনেকটা স্লট মেশিনের মতো। আপনি লিভার টানছেন আর কয়েক সেকেন্ডের মধ্যে ফলাফল দেখছেন। বুঝতে পারছি। এই দ্রুত ফলাফল মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে হ্যাক করে ফেলে। ভুল মানি ম্যানেজমেন্টও ঠিক তখনই ঘটে। হয়তো জেদের বসে একজন ট্রেডার পরের ট্রেডে $10 বদলে একবারে $50 বাজি ধরলেন, এই আশায় যে একটা মাত্র ক্লিকেই আগের সব লস কভার হয়ে যাবে। কিন্তু একটু আগে আমরা যে হাউজেজের গাণিতিক হিসাবটা দেখলাম, সেই অনুযায়ী এই ইমোশনাল সিদ্ধান্তগুলো তো তাকে খুব দ্রুত মূলধনশূন্য করার দিকেই নিয়ে যাবে, তাই না? ঠিক। ওই 1 মিনিটের সাইকেল মানুষের র্যাশনাল বা যুক্তিবাদী চিন্তাকে টিকতেই দেয় না। এই মনস্তাত্ত্বিক ফাঁদটা আসলেই খুব গভীর। তাহলে এই ভয়ঙ্কর ইমোশনাল ভুলগুলো এড়িয়ে চলার জন্য এবং লসের চক্র থেকে বের হওয়ার জন্য স্ক্রিপ্টকে শেষ পর্যন্ত কি সমাধানের কথা বলা হয়েছে? সোর্স মেটেরিয়ালটি সফলতার জন্য 3টি মূল পিলারের ওপর জোর দিয়েছে: রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন এবং স্ট্র্যাটেজি। আর এই অংশটি বোঝানোর জন্য তারা ভিডিওতে একজন শান্ত ট্রেডারের ভিজুয়াল ব্যবহার করেছে, যে মনোযোগ দিয়ে চার্ট বিশ্লেষণ করছে, কোনো তাড়াহুড়ো করছে না। আচ্ছা, তো এই 3টি পিলার আসলে কিভাবে কাজ করে? এই 3টে জিনিস একে অপরের সাথে যুক্ত। রিস্ক ম্যানেজমেন্ট মানে হল আপনার মোট মূলধনের কতটুকু আপনি একটি নির্দিষ্ট ট্রেডে ব্যবহার করবেন তার একটি কঠোর নিয়ম থাকা। প্রফেশনালরা সাধারণত তাদের মোট মূলধনের 1 বা 2% বেশি একটি ট্রেডে ব্যবহার করেন না। আর ডিসিপ্লিন? ডিসিপ্লিন মানে হল পরপর কয়েকটি ট্রেড লস করার পর সেই দিনের মতো প্ল্যাটফর্ম বন্ধ করে উঠে যাওয়ার মানসিক শক্তি রাখা। আর স্ট্র্যাটেজি হল চার্টের অতীত আচরণ দেখে সিদ্ধান্ত নেওয়া। এখানেই সোর্স ম্যাটেরিয়ালের সবচেয়ে শক্তিশালী উক্তিটি আসে। সেখানে বলা হয়েছে, ট্রেডিং ইজ এ স্কিল, নট গ্যাম্বলিং। অর্থাৎ ট্রেডিং একটি দক্ষতা, জুয়া নয়। হ্যাঁ, এই উক্তিটির ওপরই স্ক্রিপ্টটি দাঁড়িয়ে আছে। কিন্তু এই দাবিটা নিয়ে আমি সরাসরি চ্যালেঞ্জ করতে চাই। কেন? আপনার কি মনে হয়? দেখুন, 1 মিনিটের টাইমার
মাত্র দুটো বাটন আপ আর ডাউন, সাথে হাউস এজের গাণিতিক অসামঞ্জস্য আর ডোপামিনের ফাঁদ। এগুলো দেখে তো যে কারোর মনে হতেই পারে যে এটি পুরোপুরি ক্যাসিনো বা গ্যাম্বলিংয়ের মতোই ডিজাইন করা। বাইরে থেকে দেখলে সেরকমই মনে হয়। ক্যাসিনোর রুলেট হুইলও তো আপনি প্রেডিক্ট করেন বলটা লালে পড়বে নাকি কালোতে, আর এখানে আপনি প্রেডিক্ট করছেন ক্যান্ডেলটা সবুজ হবে নাকি লাল। তাহলে সোর্স মেটেরিয়াল একে স্কিল বা দক্ষতা বলে কেন দাবি করছে? আপনার যুক্তিটা বেশ শক্ত। ডার্ক ব্যাকগ্রাউন্ড আর নিয়ন চার্টের কারণে আপাতদৃষ্টিতে একে গ্যাম্বলিং মনে হতেই পারে, কিন্তু রুলেট হুইল আর ফাইন্যান্সিয়াল চার্টের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে, আর সোর্স মেটেরিয়ালটি মূলত সেই পার্থক্যের ওপরই দাঁড়িয়ে এই দাবিটি করেছে। মৌলিক পার্থক্যটা কি? রুলেট হুইল বা স্লট মেশিন সম্পূর্ণ গাণিতিকভাবে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। আগেরবার বলটি লালে পড়েছে মানে এই নয় যে পরের বার কালোতে পড়ার সম্ভাবনা বেড়ে গেল। চাকাটি আগের কোনো মেমোরি ধরে রাখে না। রাইট, এটা তো পিওর প্রবাবিলিটি। কিন্তু ট্রেডিং চার্ট হলো একটি গ্লোবাল মার্কেটের রিফ্লেকশন, যেখানে হাজার হাজার মানুষের কেনাবেচার সাইকোলজি কাজ করে। ক্যান্ডেলস্টিকের বিভিন্ন প্যাটার্ন, মার্কেটের সাপোর্ট, যেখানে দাম সাধারণত বাধা পেয়ে উপরে ওঠে, এবং রেজিস্ট্যান্স, যেখানে দাম বাধা পেয়ে নিচে নামে, এই বিষয়গুলো মার্কেট সাইকোলজিকে তুলে ধরে। তার মানে অন্ধকারে চোখ বন্ধ করে ঢিল ছোড়া আর চার্টের এই সাইকোলজিক্যাল জোনগুলো হিসেব করে সিদ্ধান্ত নেওয়ার মধ্যে একটা বড় তফাৎ আছে। একদম ঠিক। স্ক্রিপ্টটি মূলত এই শৃঙ্খলা ও স্ট্র্যাটেজির উপরই জোর দিচ্ছে। স্ট্র্যাটেজি বা দক্ষতা বলতে বোঝানো হচ্ছে সেই প্যাটার্নগুলো পড়ার ক্ষমতাকে। একজন দক্ষ ট্রেডার যখন একটি নির্দিষ্ট প্যাটার্ন দেখেন, তিনি জানেন যে এই প্যাটার্নটি অতীতে ১০০ বারের মধ্যে ৬০ বার নির্দিষ্ট একটি দিকে গেছে। আচ্ছা, মানে তিনি সেই 60-40 সম্ভাবনার উপর ভিত্তি করেই ট্রেড নেন। হ্যাঁ, এটিকে ক্যাসিনোর চেয়ে বরং কার্ড কাউন্টিংয়ের সাথে তুলনা করা যায়। আপনি ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছেন না, বরং হিসেব করে নিজের জেতার সম্ভাবনা বা এজ তৈরি করছেন। শুরুতে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার যে পরামর্শ দেওয়া হয়েছে, সেটি প্রমাণ করে যে এটি নিছক ভাগ্যের খেলা নয়, বরং এটি এমন একটি প্রক্রিয়া যা শিখতে হয়। ও আচ্ছা, তার মানে এই স্কিল ডেভেলপ করাটা অত্যন্ত কঠিন কাজ, বিশেষ করে যখন সময়টা মাত্র 1 মিনিট। মার্কেট সাইকোলজি বোঝা এবং সেই সাথে নিজের ইমোশনকে 100% দমিয়ে রাখা, এই দুটি বিষয় সমন্বয় ঘটলেই কেবল এটি জুয়ার স্তর থেকে দক্ষতার স্তরে উন্নীত হতে পারে। ঠিক তাই। এই পুরো সোর্স মেটেরিয়ালটি আমাদের বাইনারি ট্রেডিংয়ের যে মেকানিজম দেখালো, সেটি একই সাথে আকর্ষণীয় এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাইরে থেকে দেখতে এটি একটি সাধারণ আপ ডাউন গেমের মতো মনে হলেও এর ভেতরে রয়েছে হাউস এজের নির্মম গণিত এবং মানুষের ডোপামিন লুপের খেলা। একদম। এই বিষয়গুলো না জেনে শুধু দ্রুত বড়লোক হওয়ার আশায় কেউ যদি এখানে প্রবেশ করেন, তবে তার জন্য এটি কোনোভাবেই স্কিল বা দক্ষতা নয়, বরং একটি নিখাত গাণিতিক ফাঁদ। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস, কঠোর ডিসিপ্লিন এবং ইমোশন কন্ট্রোল, এই বর্মগুলো ছাড়া এই ধরনের দ্রুতগতির মার্কেটে টিকে থাকাটা প্রায় অসম্ভব। পুরো আলোচনা থেকে তাহলে আমরা এই সারসংক্ষেপ টানতে পারি যে বাইনারি ট্রেডিং হল ফিক্সড টাইমের একটি প্রেডিকশন সিস্টেম। এটি বাইরে থেকে খুব সহজ মনে হলেও এখানে টিকে থাকার জন্য সঠিক প্ল্যাটফর্মের ডেমো প্র্যাকটিস, চরম ইমোশন কন্ট্রোল এবং স্ট্র্যাটেজির প্রয়োজন। যারা শুনছেন তাদের জন্য এই তথ্যগুলো জানা অত্যন্ত জরুরি। অবশ্যই। অনলাইনে দ্রুত অর্থ উপার্জনের বিভিন্ন চমকপ্রদ বিজ্ঞাপনের পেছনের মেকানিজম ও ঝুঁকিগুলো বুঝতে পারলে তথ্যভিত্তিক এবং যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। একদম ঠিক। আচ্ছা, আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে যারা শুনছেন তাদের ভাবার জন্য আমি একটি নতুন প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো এতক্ষণ জানলাম যে বাইনারি ট্রেডিংয়ে পেছনের ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন দেখে সামনের মাত্র 1 মিনিট বা 5 মিনিটের ভবিষ্যৎ অনুমান করতে হয়, আর এই প্যাটার্ন পড়ার ক্ষমতাই হল স্কিল। হ্যাঁ, কিন্তু একটু কল্পনা করুন তো, ঠিক সেই 1 মিনিটের টাইমার চলাকালীন সময়েই যদি পুরো মার্কেট পরিবর্তনকারী কোনো বড় বৈশ্বিক খবর বা নিউজ ব্রেক হয়। হয়তো কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক হঠাৎ সুদের হার পরিবর্তন করল, অথবা কোনো অপ্রত্যাশিত জিওপলিটিক্যাল ঘটনা ঘটল। ইন্টারেস্টিং পয়েন্ট। তখন ঠিক সেই 60 সেকেন্ডের মধ্যে একজন ট্রেডারের ওই পূর্বনির্ধারিত স্কিল বা স্ট্র্যাটেজি আসলে কতটা কাজে লাগবে? মার্কেট কি তখন স্ট্র্যাটেজি মানবে, নাকি ওই খবরের প্রভাবে সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং র্যান্ডাম আচরণ করবে?
আর যদি তাই হয় তবে সেই নির্দিষ্ট 1 মিনিটের জন্য এই ট্রেডিং কি সত্যিই আর কোনো স্কিল থাকে, নাকি তা আবারও সেই ভাগ্যের ওপর নির্ভরশীল একটি বাজি হয়েই দাঁড়ায়? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করছি।